দুর্দশা পিছু ছাড়ছে না বন্যা কবলিত এলাকার মানুষের। পানির ধীরগতিতে নামায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। কুমিল্লায় কয়েক উপজেলায় শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। যেভাবে আসছে সেভাবে আস্তে আস্তে ধীরগতিতে পানি নামতেছে। বানগুলো কাটি দিতে তো আগে ভাগে ভালো। মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা। এখনো দুর্বিষহ দিন কাটছে ফেনীর বন্যা কবলিতদের। বাড়ি ফিরতে শুরু করেছেন কেউ কেউ। বেশিরভাগ ঘরই বসবাসের অনুপযোগী। সব মাল সাবানো সব পানিতে নষ্ট হয়ে গেছে। আমার বাড়ির ভিতরে কোনো মাল সাবানায় সব ভাঙে চলে গেছে। বাড়িঘর ডুবে গেছে। 9 বছরেও মেলেনি সাতক্ষীরার গ্রাম্য চিকিৎসক জনির সন্ধান। পুলিশের বিরুদ্ধে বিনা কারণে তুলে নেওয়ার অভিযোগ। ওসি এমজাদ শেখ আমার 3 মাস অন্তঃসত্ত্বা বৌমারে তার রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। বলে তোর ছেলেরে যেটা বলতে বলি স্বীকার করতে বল। আপনার ছেলে স্বীকার করতে বললেন যে আমি জঙ্গি, কিন্তু ও তো স্বীকার করিনি, ও তো ওটা না। সাবেক স্টোর কিপারের ইশারায় চলছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। ভুতুরে বিল দেখিয়ে কেনাকাটা, বিলে সই না দেয়ায় তত্ত্বাবধায়কের উপর হামলা। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন। অনিয়ম দুর্নীতির পাশাপাশি উঠেছে যৌন হয়রানির অভিযোগও। অভিযুক্তদের অপসারণের দাবি। আমাদের বলে যে মুখ খুল, আমরা যদি মুখ না খুলে আমাদের ক্লাস থেকে বাই করে দেয়। সেটি খুলে বিক্রি করছে। এর অধীনে চাকরি করা একজন শিক্ষকের পক্ষেও সম্ভব না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় কমছে নদ নদীর পানি। তারপরও বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। এতে দুর্ভোগ কমছে না দুর্গতদের। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেসব এলাকায় বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে বাসিন্দাদের। কুমিল্লার বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। গ্রামে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে পানি নামলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ ঘরবাড়ি। গেল 21 আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বুড়িচংয়ের বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকে। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকায় ফিরে বিধ্বস্ত বসতঘর মেরামতে ব্যস্ত তারা। দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায় মেরামতের খরচ নিয়ে। এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার অনেক ভেঙে গেছে। আমার এটাই শুধু ছিল ঘর, আর কোনো ঘর নাই থাকার মতন। আমরা যদি টাকাও যদি কিছু লোন দেয় ব্যাংকের থেকে, তবু আমরা একটা কিছু রাস্তা পাবো। পানির চাপ তো এখনো আছে। এখন বাঙ্গার মুখ যতক্ষণ বাঁধ না দিতে পারবো ততক্ষণ নদীর পানি আসতেই থাকবে। কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতেও ধীর গতিতে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘর রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় কমেনি ভোগান্তি। প্রায় 11 লাখ মানুষ এখনো পানিবন্দী। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। চরম ভোগান্তিতে দিন পার করছেন দুর্গতরা। যেসব জায়গা থেকে পানি সরেছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। পানি আর কত সহ্য করি, আইতে তো আইসান যাইতে তো বহুত দেরি। বানগুলো কাটি দিতে তো আগে ভাগে ভালো। তো পানির কারণে মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা। কেউ পাইতেছে না খানা। নোয়াখালীর 7 উপজেলা এখনো জলমগ্ন। 2.5 লাখ মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে বানের জলে ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রত্যন্ত এলাকায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো নোয়াখালী এবং লক্ষ্মীপুরে। শুরুতেই যেতে চাই নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। কোন এলাকায় আপনি আছেন এখন সেটা জানাবেন, এবং সেখানকার বাড়িঘরে কি মানুষ ফিরতে পারছে কিনা, সেই অবস্থা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন।
নোয়াখালীর যে বন্যা কবলিত এলাকাগুলো সবচেয়ে বেশি, তার মধ্যে হচ্ছে বেগমগঞ্জ উপজেলা। আমি এখন আছি বেগমগঞ্জ উপজেলায়। আপনি নিশ্চয়ই রয়েছে যে পথের উপর হাঁটু পরিমাণ পানি, তাদের যে ঘর ভিটা থেকে অবশ্যই কিছুটা, তবে পানির যে নামার গতি সেটা অত্যন্ত ধীর গতিতে নামছে। আর আপনি যেটি বলছেন যে মানুষ ঘর বাড়িতে ফিরতে পারছে কিনা, আসলে এখনো অধিকাংশ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে, খুব অল্প সংখ্যক মানুষ ঘরে ফিরেছেন। তবে যারা ফিরেছেন তারা পুরুষ মানুষ ফিরেছেন, তারা আসলে ঘর পাহারা দিচ্ছেন বা ঘরের যে থাকার যে পরিবেশ তাদের অন্য সদস্যের, সে পরিবেশ তৈরি করার জন্য তারা আসলে মূলত ঘরে আসছেন। এছাড়া আসলে এখানকার যে ধীর গতিতে পানি নামছে সেটি যদি বলি যে নোয়াখালী জেলা শহরে 1 সেন্টিমিটার করে প্রতিদিন পানি নামছে, আর যে বেগমগঞ্জ উপজেলা সেখানে 2 থেকে 3 সেন্টিমিটার করে পানি নামছে। তবে যেভাবে পানি নামছে সেটি যদি ধীর গতিতে নামতে থাকে তাহলে আসলে এখানকার যে বন্যা পরিস্থিতি, বা আসলে বন্যা বলা যাবে না, এখন সেটি আসলে জলাবদ্ধতা রূপ নিয়েছে। তো এই তাদের এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আসলে দীর্ঘ সময় লাগবে, এবং এই দীর্ঘদিন যাবৎ এই পানি বদ্ধ হয়ে থাকার কারণে এই পানিগুলো আসলে খুব মারাত্মক আকার দূষিত হয়ে পড়েছে, এবং এখানকার মানুষের পানি বাহিত এবং ডায়রিয়ার জন্য নানা রোগে আসলে মানুষ আক্রান্ত হচ্ছে। এবং এখানকার মানুষ আসলে চাচ্ছেন যে এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাচ্ছেন। কেননা প্রথম দিকে যখন বৃষ্টির পানি ছিল তখন পানির একটা স্রোত ছিল, পানিটা অতটা দূষিত ছিল না, কিন্তু এখনকার যে জলাবদ্ধতা যত বাড়বে তত আসলে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি আসলে আরো দীর্ঘায়িত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। সবুজ অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমরা একে বন্যা পরিস্থিতি বলতে পারি না। আমরা সেই জলাবদ্ধতার খবরই জানবো। লক্ষ্মীপুরে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, পানি নামার গতি এত ধীরে কেন এবং কি বলছেন এ বিষয়ে প্রশাসন? আসলে আমি আছি লক্ষ্মীপুর বর্তমানে সদর উপজেলা পার্বতী নগরীর একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দিয়ে ঢুকতে চেষ্টা করছি। যে এখানে ঢুকতে গিয়ে আমি কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাকে যে পানি আর পানি যেদিকে তাকাবেন থই থই পানি, কারণ এই যে মানুষের বাসাবাড়ি যারা আছেন তাদেরগুলো বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকে আছে। এদিকে পানিগুলো নামানোর জন্য এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার একটি মাত্র কারণ হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে খালগুলো বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়া থাকার কারণে বিভিন্ন স্থানে আমি একটু এই যে ঘরগুলো দেখাই, যে ঘরের ভিতরে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল, বাইরে এখন ঘরের ভিতরে কিন্তু পানি দেওয়া আছে। তাদের ঘরের জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো কিন্তু খাটের উপরে তারা সেখানে রেখে গেছেন, রেখে কিন্তু তারা কিন্তু বাইরে আসি জিনিসপত্রগুলো দেখার জন্য মাঝে মাঝে এসে দেখে যাচ্ছেন। এর চেয়ে তাদের কোনো আমরা বিকল্প কিছু দেখতেছি না, কারণ একদিকে এখন পর্যন্ত মানুষ যে পানিবন্দী রয়েছে, এই পানিবন্দির কারণে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে, এবং এই পানিগুলো যে আস্তে আস্তে কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে, যার কারণে মানুষের রোগবালাই কিন্তু সৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তে শুরু করেছে। তো পানিগুলো কবে নাগাদ নামতে হবে বা কখন নামতে পারবে সেই বিষয়ে এখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে মানুষ একদম আতঙ্কিত রয়েছে। মানুষের বলছেন যে আমরা এখন আর ত্রাণ চাই না, আমরা চাই যে আমাদের পানিগুলো যত নিষ্কাশন করে দ্রুত খালে নেমে যাক, মেঘনা নদীতে যেন নেমে যায় সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা চাচ্ছেন। যার না হয় কিন্তু তারা বলছেন যে এই পানি থাকার কারণে তাদের আরো দুর্ভোগ বাড়বে, এবং লক্ষ্মীপুর জেলায় এই জলাবদ্ধতা সৃষ্টি হবে। জলাবদ্ধতা সৃষ্টি হলে মানুষের বিভিন্ন ধরনের আতঙ্কিত আর বাড়বে, এবং মানুষের রোগ বাড়ায় বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন, এবং মানুষ কিন্তু অসুস্থ হয়ে বসছেন আস্তে আস্তে। এই পানিগুলো বিষাক্ত হওয়ার কারণে আস্তে আস্তে মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যা দেখল ফেনীবাসী। বানের জলে ডুবেছিল ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নেন বহুতল ভবন, উঁচু স্থান আর আশ্রয় কেন্দ্রে। ধীরে ধীরে বন্যার পানি নেমে যাওয়ায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে বন্যার ক্ষতচিহ্ন সেখানেও রয়েছে। বেশিরভাগ বাড়িঘরই বসবাসের অনুপযোগী। এখনও দুর্বিষহ দিন কাটছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। ঘরের মেঝে থেকে বাড়ির উঠান জুড়েই বন্যার ক্ষতচিহ্ন। চোখে জল নিয়ে নিজেদের সাজানো বাড়ির দুরবস্থা দেখছিলেন রফিক জাহানারা। ফেনীর অলিপুরে একটি টিনশেড বাড়িতে বসবাস এই দম্পতির। ভয়াবহ বন্যায় বাড়িটি তলিয়ে যাওয়ায় ঠাঁই নেন পাশের বহুতল ভবনে। সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন জাহানারা। একটা মোমবাতি কত জ্বালায় কত নিবে আলাই, মোবাইলের চার্জ নেই, বাদ দুগা খাবার খাই আমরা আরাম করে যাইব, সাঁচের ভয় আছে। অবা পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায়। রাতের অন্ধকারে মোমবাতি ছাড়া থাকার উপায় ছিল না, কিন্তু বাজারঘাটও জলমগ্ন থাকায় অন্ধকারে থাকতে হয় এই দম্পতিকে।
8 দিনের মাধ্যমে একটা মোমবাতি দলীয় বাজারে বা বক্তমসি খুঁজিও পাইনি। সন্ধ্যার আগে বাচ্চারিকা যা কিছু খিচুড়ি খাই শুয়ে যেতে হয়, যেহেতু রাত্রিবেলা তো ইত্যাদিটা। এবারের বন্যায় ফেনীর 6 উপজেলায় পানিবন্দী ছিল 10 লাখ মানুষ। বেশিরভাগই ঘর ছেড়ে ঠাঁই নেন উঁচু স্থান এবং আশ্রয় কেন্দ্রে। পানি নামতে থাকায় বাড়িতে ফিরে দেখতে পান এখন তা বসবাসের অনুপযোগী। মাল সাবানা সবই নষ্ট হয়ে গেছে, আমার ঘরের ভিতর কোনো মাল সাবানা সব ভাঙে চলে গেছে, সব মাল সাবানা সব পানিতে নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ডুবে গেছে, কেউ বাড়িঘর চলাই গেছে, কেউ বাড়িঘর আছে। জেলা প্রশাসক জানান এখনো ত্রাণ বিতরণ চলমান, পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। আমরা ডোর টু ডোর একটা স্টেটমেন্ট মানে পরিসংখ্যান নিতে চেষ্টা করছি যে আসলে একেবারেই এরকম বাড়ি কতগুলো আছে। সম্প্রতি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কমিটি করার নির্দেশ দেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা। এই কমিটিটা আপনাদের এই ফেনীর বন্যোত্তর যে পুনর্বাসন কর্মসূচি এগুলি সব সমন্বয় করবে। ওই 10 টাকার ইটা যেন 100 টাকায় না কিনা হয়, এইসব বিষয়গুলোও জনসমক্ষে পাবলিক করা হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। রাজশাহীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 4 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রাতে পদ্মা নদীর চর খানপুর এলাকায় মরদেহগুলো ভেসে ওঠে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান রাত 10টার দিকে ভেসে উঠলে প্রথমে মোহাম্মদ আলী ও রাজুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত 2টার দিকে সবুজ ও ফারুকের মরদেহ একই জায়গায় পাওয়া যায়। সকালে জানাজা শেষে চর মাঝারদিয়া কবরস্থানে তাদের দাফন করা হয়। গত রোববার সন্ধ্যা 7টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। উদ্ধার অভিযান চালালেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল উদ্ধার অভিযান স্থগিত করে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় প্রাইভেট কারে থাকা ফয়জা বানু ও তার মেয়ে ফেরদৌসি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ট্রাক্টর ও প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এদিকে রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার থেকে ছিটকে পড়ে মুকুল হালদার নামে একজন নিহত হয়েছেন। সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। 2016 সালের 8 আগস্ট সাতক্ষীরা থানা থেকে নিখোঁজ হন গ্রাম্য চিকিৎসক মোখলেসুর রহমান জনি। এরপর থেকে তার সন্ধান মেলেনি আজও। ছেলের ছবি বুকে নিয়ে গেল 9টি বছর ধরে কাঁদছেন বাবা মা। সরকারের কাছে সন্তানের খোঁজ চান তারা। অগাধ বিশ্বাস মহান সৃষ্টিকর্তার উপরে যে আমার ছেলে আল্লাহ পাক রেখে দিয়েছে, যে অসহায় দুঃখী মানুষের সেবা করে মাস গেলি মা বাবার কাছে ভিক্ষার আত্মার্থ। এভাবে আজও কাঁদছেন বাবা, অপেক্ষা করছেন কবে ফিরবে ছেলে। 2016 সালের 4 আগস্ট রাত 9টার দিকে বাবার জন্য ওষুধ কিনতে কুকরালি বাড়ি থেকে শহরে আসেন মোখলেসুর রহমান জনি। পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই জনিকে আটক করে এসআই হিমেল। থানায় কাটে 4 দিন, তারপর থেকেই নিখোঁজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গেছি, ওনার কাছেও কোনো হেল্প পাই নাই। তারপরে হাইকোর্টে রিট করি, হাইকোর্ট তদন্ত হয়, হাইকোর্ট সাতক্ষীরা কোর্টের ওপর তদন্ত দেয়। হাবিবুল্লাহ মাহমুদ সাহেব উনি 1 মাস ধরে তদন্ত করে চার্জশিট প্লেস করে। জনির বাবার অভিযোগ, থানায় ছেলের উপর নির্যাতনের পাশাপাশি তাকেও গুলি করার হুমকি দেয়া হয়। জনি জীবিত না মৃত জানা নেই পরিবারের। সরকারের কাছে শুধু ছেলেকে ফিরে পাওয়ার আকুতি। ওসি এমজাদ শেখ আমার 3 মাস অন্তঃসত্ত্বা বৌমারে তার রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। বলে তোর ছেলেরে যেটা বলতে বলি স্বীকার করতে বল। বলে আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসে আমার মানি খোলাতে এসে। সন্তানের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন মা। জানান 1 কোটি টাকার বিনিময়ে জনিকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনার ছেলে স্বীকার করতে বললেন যে আমি জঙ্গি, কিন্তু ও তো স্বীকার করিনি, ও তো ওটা না স্বীকার করিনি। কত টাকা চেয়েছিল? 1 কোটি।
ইমদাদ চাইছিল। এলাকাবাসীও জানাই শান্ত স্বভাবের জনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। হিংসা বিদ্বেষ তার সাথে তোর মধ্যে কিনেছিল না। সে সবসময় তার ধ্যান ধারণা ছিল, একা একা চলতো এবং ডাক্তারি করতো। তার সাথে গন্ডগোল টল কিছু করতো না, কোনো দলের মধ্যে ছিল না। ও ডাক্তারি করতো আর দুটো কইতে কইতে পুষতো। জনির আব্বা যেভাবে কান্নাকাটি করে তাতে মনে করেন আমাদেরই খারাপ লাগে যে তার সন্তানটা নাই। সাতক্ষীরা থানা পুলিশের এই আটক ছেল থেকেই নিখোঁজ হন মোকলেছুর রহমান জনি। তবে এ নিয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি থানা পুলিশ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। গাজীপুরে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে সাধারণ মানুষের জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 16 জন শিক্ষক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকার বাসিন্দা রেহানা পারভিন অভিযোগে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি পরিবারকে নির্যাতন করে আসছে। শিক্ষক কর্মকর্তাদের কেনা 276% জমি দখলেরও চেষ্টা করছেন তারা। ঘরবাড়ি নির্মাণেও বাধা দিচ্ছে প্রভাবশালীরা। প্রতিবাদ জানালে দেয়া হচ্ছে হুমকি ধামকি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। প্রতি বছরই আয় ও সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সম্প্রতি এমনই এক নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। আগে 5 বছর পর পর হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও তা মানত না কেউই। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই। শুধু হিসাব নেয়াই নয়, বরং তা জনসম্মুখে প্রকাশ করার দাবি সুশীল সমাজের। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি 5 বছর পর পর সম্পদের হিসাব বিবরণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে। দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন নিয়ম, কিন্তু এটি মানা হয় না বললেই চলে। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর আয় ও সম্পদের হিসাব দিতে হবে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই। কোন প্রক্রিয়ায় বা কিভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে সেটি জানার অপেক্ষায় তারা। এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদ সংক্রান্ত যে তথ্য দিয়ে চাওয়া হয়েছে, সেটা আমাদের যে ধরনের ইনস্ট্রাকশন পাবো আমরা সেইভাবে এটা দেওয়া হবে। সম্পদের যদি সুষ্ঠুভাবে তথ্যগুলো আমরা সুন্দরভাবে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা কর্মক্ষেত্র আরও সততার পরিচয় দিতে পারবো এবং সৎভাবে আমরা জীবনযাপন করতে পারবো। আমরা যে বেতনটা পাই সেই বেতনের সাথে যে আমাদের স্বচ্ছতা, আয় এবং ব্যয়ের সেটা প্রকাশ পাবে। পাশাপাশি আমরা আমাদের যারা সেবা প্রার্থী জনগণ, তাদের আমাদের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। সম্পদের হিসাব জমানোর পর তা যেন খতিয়েও দেখা হয়, এমন দাবিও জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের অনেকে। না হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তারা। পাশাপাশি রাজনীতিবিদ সহ অন্য পেশার মানুষের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক করা উচিত বলে মত তাদের। শুধু সরকারি কর্মকর্তা নয়, ইভেন ব্যবসায়ী, তারপরে হচ্ছে যে রাজনীতিবিদরা তো দেয়, আমি যেটা জানি আর কি, রাজনীতিবিদরা সবাই দেন না, দেন শুধুমাত্র যারা নির্বাচনকালীন সময়ে। আমার মনে হয় এটা সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই সম্পদের হিসাব জমা দেওয়া উচিত। এক্ষেত্রে যে সম্পদের বিবরণীটা কি অ্যাকচুয়াল কিনা সেটি যেন দেখা হয়, সেটি করা হলেই মনে হয় এটা সবচেয়ে একটা কার্যকর একটা উদ্যোগ হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা নেওয়া হলেও তা জনসম্মুখে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা হিসাব বিবরণীর প্রকাশের পক্ষে মত দিয়েছেন। এটা আমার কাছে মনে হয় যে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, বিশেষ করে ঘুষ, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, এই সামগ্রিক বিষয়টা বন্ধ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে যদি এটি সরকার কার্যকর করতে পারে। যখন তার সম্পদের হিসাব দাখিল করবেন এবং এটি জনগণের কাছে প্রকাশ করা হবে, তখন আমরা জানতে পারবো যে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব সম্পদ কতটুকু। এই সম্পদের হিসাব দিয়ে তিনি দুর্নীতিবাজ না সৎলোক, এটি আমাদের কাছে আমরা যাচাই করতে পারবো। দেশে সরকারি চাকরিজীবী আছেন প্রায় 15 লাখ। আয় ও সম্পদের হিসাব বিবরণী কিভাবে দাখিল করতে হবে তা চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
তৃতীয় শ্রেণীর কর্মচারী অথচ তার কথাতেই চলে হাসপাতাল। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালের সদ্য সাবেক স্টোর কিপার সুলেমান আহমেদ। প্রয়োজন ছাড়াই কেনাকাটায় যার আগ্রহ অসীম। সম্প্রতি বাজার মূল্যের চেয়ে বেশি দরে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ কেনার একটি বিল তৈরি করেন সুলেমান। অসঙ্গতি দেখে তাতে স্বাক্ষর না করায় হাসপাতাল তত্ত্বাবধায়কের উপর হামলাও হয়। সুলেমান ও তার সিন্ডিকেটের কাছে জিম্মি প্রান্তিক স্বাস্থ্যসেবা। 2008 সালে উপজেলা স্বাস্থ্য সহকারী থেকে বিতর্কিত পদায়নে মাত্র 10 বছরের মধ্যে বনে যান সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার। এরপর থেকেই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুলেমান আহমেদের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িয়ে সুলেমান আগেও বহুবার হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। সবশেষ অনিয়মের দায়ে সুলেমানকে সদর হাসপাতাল থেকে অব্যাহতি দিলেও ফের আদেশ বাতিল করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ওর চাকরি যেখানে স্বাস্থ্য সহকারী ওয়ার্ড ভিত্তিক, সে কীভাবে স্টোর কিপার পদে পদোন্নতি পেল, প্রমোশন পেল? অবৈধভাবে বেআইনিভাবে নিয়োগ পেয়েছে এবং তার এই অবৈধ নিয়োগ বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা চলছে। এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলেও পরে আবার তারা সেম পজিশনে এসে আবার বহাল থাকছে। এই দুর্নীতি এবং সিন্ডিকেট যতদিন না পর্যন্ত সেটা ভাঙা হবে না, ততদিন পর্যন্ত এই সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন হবে না। প্রয়োজন না থাকলেও জোরপূর্বক কেনাকাটায় বাধ্য করত সুলেমান সিন্ডিকেট। 2023-24 অর্থবছরে প্রায় 2.5 কোটি টাকার ঔষধ ও রিয়েজেন্ট কেনার চেষ্টা করে স্টোর কিপার সুলেমান। অসঙ্গতি থাকায় বিলে স্বাক্ষর দিতে অপারগতা জানান হাসপাতালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক। ক্ষিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগ সেক্রেটারির মাধ্যমে জামাত শিবিরের তকমা দিয়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় তত্ত্বাবধায়কের বদলির অনুরোধপত্র। চিঠিতেও কাজ না হলে হামলা চালানো হয় তত্ত্বাবধায়কের উপর। আমি এই হাসপাতালে 2 মাস হলো যোগদান করেছি তত্ত্বাবধায়ক হিসাবে। জয়েন করার পরই হাসপাতালের স্টোর কিপার সুলেমান এবং হিসাবরক্ষক সমীর 2টা বিলের 2 কোটি 60 লাখ টাকার একটা বিল নিয়ে আসেন। তাতে আমি চরম অসঙ্গতি দেখি, দেখার পরে এটা সিগনেচার করি নাই। তাতে তারা ক্ষিপ্ত হয়ে ইদানিং আমার বাসায় ভাঙচুর করেন এবং আমাকে মোবাইলে থ্রেট দিচ্ছেন এবং ইদানিং ওরা যে আমার হসপিটালে নানা অস্থিরতা তৈরি করছেন। সব অভিযোগ ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সুলেমানের দাবি ঔষধের টেন্ডার তত্ত্বাবধায়ক নিজেই করেছেন। আমি আমার স্যারের বাসাত গিয়া ভাঙচুর করমু জগরমু, এটা তো কোনো বিবেকবান মানুষই করতো না। আমার দ্বারা তো এটা কোনো ধরনের সম্ভব না। সিলেট বিভাগের ভিতরে সুনাম হাসপাতাল ইজিপিতে টেন্ডার সিস্টেম চালু করছেন, যে কোনো ধরনের দুর্নীতির কোনো কিচ্ছু নাই। পদে 3য় শ্রেণীর কর্মচারী, কিন্তু স্থানীয় প্রভাব আর অধিদপ্তরের কর্মকর্তাদের যুগসাজেশে তিনি হাসপাতালের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুলেমান সিন্ডিকেটের বাকি সদস্যের ফিরিস্তি থাকছে পরের পর্বে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে অধ্যক্ষ ও কোঅর্ডিনেটরের পদত্যাগের দাবিতে বিভিন্ন প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ, আর্থিক বিবরণী প্রকাশ সহ 8 দফা দাবি জানিয়ে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় দুপুরে তারা বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। কলেজের বিভিন্ন আর্থিক অনিয়ম তুলে ধরে সেগুলো মীমাংসার দাবিও জানায় শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া অধ্যক্ষের অপসারণের দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানানো হয়। আমরা 2022 সালেও একবার আন্দোলন করেছি, যখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। 2.5 বছর পার হওয়ার পরেও আমাদের যে দাবিগুলো ছিল তার একটা দাবিও এখন পর্যন্ত পূরণ হয়নি। তাদের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগের মীমাংসা না হওয়া পর্যন্ত একাডেমিক কোনো কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পূর্ব শত্রুতার জেরে মারধর ও বাসাবাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় মানববন্ধন হয়। স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ সরকারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাদের 2 ভাইয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মারধরও করা হয়, হামলা হয়েছে বসতবাড়িতেও। এসব ঘটনায় থানার অভিযোগ দিয়েছেন তিনি, তবে এখনও কেউ আটক হয়নি। হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়। বিক্ষোভ মিছিল করা হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ মিটার এর শিক্ষার্থীরা। সকাল থেকে
টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নানা অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে। তাই অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও তার অনুসারীদের পদত্যাগ সহ 16 দফা দাবি জানায় তারা। পরে সেনাবাহিনী এসে দাবি আদায়ের আশ্বাস দিলে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। আমরা আমাদের সংস্কারটা চাচ্ছি, সিস্টেমের সংস্কার চাচ্ছি। যারা এই মিজানের দালাল আছে, যারা দোষর আছে, যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট আছে, যারা শিক্ষার্থীদের শিক্ষকদের সাথে একটা দূরত্ব সৃষ্টি করেছে, আমরা তাদের বিপক্ষে অবস্থান করার জন্য প্রথমত সংস্কারটা চেয়েছি। ব্যাচ সব নিয়ে বেরোইছে, বেরোয়া মেয়ে একজন বেসমেটের গায়ে হাত দিয়ে বলে আমি ডিরেক্টর, তুই আমার কি করবি, তুই স্টুডেন্ট। আমরা একটা স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টের যে একটা অধিকার, এই অধিকার আমরা বলার সুযোগ পাইনি। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই চলছে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন। কোথাও প্রধান শিক্ষক বা আবার কোথাও সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, যৌন হয়রানি সহ নানা অভিযোগ। অবিলম্বে এসব শিক্ষকদের অপসারণ করে শাস্তির দাবি করছেন শিক্ষার্থী অভিভাবকরা। টাঙ্গাইল কালীহাতির রাজাফৈর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত 10 বছর ধরে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকা খেয়ে তারপর উনি এখানে নিয়োগ করেছেন। উনি প্রতি ফর্ম ফিলাপের সময় উনি টাকা বেশি নেন। উনি স্কুলের সকল ক্ষেত্রে ওনার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটায়। শিক্ষকদের এবং অভিভাবকদের কোনো মূল্যায়ন করেন না। এর অধীনে চাকরি করা একজন শিক্ষকের পক্ষেও সম্ভব না, সে দাস বানিয়ে রেখেছে শিক্ষকদেরকে। একই চিত্র উপজেলার দুর্গাপুর দাখিল মাদ্রাসার। প্রতিষ্ঠান সুপারের বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। পাশাপাশি প্রতিষ্ঠানের জমি নিজের নামে বিক্রির অভিযোগ আছে। মাদ্রাসার আইসিটি শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগও। যখন পড়া ধরে তখন মানে শরীর কাজ করব। আমাদের ক্লাসে যাওয়ার পরে আমাদের বলে যে মুখ খুল, আমরা যদি মুখ না খুলি আমাদের ক্লাস থেকে বাইর করে দেয়। মানে আমাদের অনেক গণ হয়রানি করে, যেমন আমরা কিছু বললে আমাদের থ্রেট দেওয়া হয়, উপপতির কথা বললে আমাদের বলা হয় যে তোমরা বেশি কথা বলো তোমাদের উপপতি কেটে দেব। আমাদের এই সাইডে পুরো টিনের ঘর ছিল, সেই টিন ইট খুলে বিক্রি করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকরা। ওনারাও কিন্তু বলতেছে সুপারের পদত্যাগ, এইখানে আবার আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ আসে, এটা কি কেমন তাহলে বুঝতে পারছেন যে অসত্য নাকি? এটাই সত্য না, মানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ অসত্য। একটা কাগজ দিছে আমার বিরুদ্ধে, অনেকগুলা আত্মসাৎ, খারাপ আচরণ, তারপরে হইল ইট সিমেন্ট এই বালু এগুলা বেচে ঘর আত্মসাৎ করছে। আল্লাহ রহমতে আমি বলতে চাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আমরা সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, সেখানে আমরা সেটা প্রেরণ করি এবং তার মাধ্যমেই তাদের শাস্তির ব্যবস্থা হয়। এখানে আমাদের জেলা শিক্ষা অফিস থেকে কোনো রকম আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। শুধু এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জেলার BS বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, আজিজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ।